দাখিল নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ইসলামের ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় থেকে আমরা 50টির মতো এমসিকিউ সলভ করব। এমসিকিউগুলো সাধারণ জ্ঞানভিত্তিক, জ্ঞানমূলক, অনুধাবনমূলক এরকম সব টাইপের থাকবে। তো দেখো, প্রাক ইসলাম পটভূমি ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মক্কা জীবন, এই অধ্যায়ের আমরা এমসিকিউ সলভ করব। 1. জাজিরাতুল আরব অর্থ কী? আরব উপদ্বীপ, আরব মরুভূমি, আরব ভূমি, আরব দ্বীপ। তো জাজিরাতুল আরব অর্থ হচ্ছে আরব উপদ্বীপ। 2. আরব শব্দের সমার্থক শব্দ কোনটি? জলাশয়, জনপদ, মরুভূমি, মালভূমি। সঠিক উত্তর হলো আরব শব্দের সমার্থক শব্দ হচ্ছে জনপদ। 3. আরবের তিন দিকে কি রয়েছে? আরবের তিন দিকে রয়েছে জলরাশি। আরবের তিন দিকে রয়েছে জলরাশি। 4. মরু অঞ্চলের সবচেয়ে প্রয়োজনীয় জন্তু ছিল কোনটি? মরু অঞ্চল অর্থাৎ মরুভূমিতে সবচেয়ে প্রয়োজনীয় প্রাণী ছিল উট। সবচেয়ে প্রয়োজনীয় প্রাণী ছিল উট। 5. আরবের বৃহত্তম মরুভূমির নাম কি? আল হাররাহ, আল দাহানা, আল নুফুদ, আল রাব আল খালি। তো সঠিক উত্তর হচ্ছে খ, আল দাহানা, আরবের বৃহত্তম মরুভূমি। 6. ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরব উপদ্বীপকে আরবকে বলা হচ্ছে উপদ্বীপ। উপদ্বীপকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হলো 3 ভাগে ভাগ করা যায়। ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরবকে 3 ভাগে ভাগ করা যায়। 7. আরব দেশের ভৌগোলিক বৈশিষ্ট্য কি? উর্বর, অনুর্বর, পর্বতশৃঙ্গ নাকি মরুভূমি? তো আরব দেশের ভৌগোলিক বৈশিষ্ট্য সবাই জানেন, মরুভূমি। 8. পাথরের যুগকে কয় ভাগে ভাগ করা যায়? 2, 3, 4, 5। পাথরের যুগকে 2 ভাগে ভাগ করা যায়। 9. কোন দেশকে নীল নদের দান বলা হয়? এটা সবাই পারেন, এটা হচ্ছে মিশর। মিশরকে নীল নদের দেশ বলা হয়। 10. মিশরকে নীল নদের দান কে বলেছেন? হেরোডোটাস বলেছেন। হেরোডোটাস মিশরকে নীল নদের দান বলেছেন হেরোডোটাস। 11. আলেকজান্দ্রিয়া বন্দরটি কোথায়? আলেকজান্দ্রিয়া বন্দরটি মিশরে অবস্থিত। 12. জিগুরাত কাদের ধর্মমন্দির ছিল? জিগুরাত কাদের ধর্মমন্দির ছিল? সুমেরীয়দের ধর্মমন্দির ছিল জিগুরাত। 13. হায়ারোগ্লিফিক কোন সভ্যতার লিখন পদ্ধতি? হায়ারোগ্লিফিক এই পদ্ধতিটা লিখন পদ্ধতি কাদের ছিল? এটা হচ্ছে মিশরীয়দের। হায়ারোগ্লিফিক কোন সভ্যতার লিখন পদ্ধতি? মিশরীয়দের লিখন পদ্ধতি। হায়ারোগ্লিফিক শব্দের অর্থ কি? অপবিত্র লিপি, অনুলিপি, পবিত্র লিপি, প্রতিলিপি। সঠিক উত্তর হইল পবিত্র লিপি। 15. মিশরীয়দের লিখন পদ্ধতি কোনটি? এটা সবাই জানেন, একটু আগে বলছি, হায়ারোগ্লিফিক। 16. প্রাচীন সভ্যতায় কারা শ্রেষ্ঠ নির্মাতা ছিল? প্রাচীন সভ্যতায় কারা শ্রেষ্ঠ নির্মাতা ছিল? মিশরীয়রা শ্রেষ্ঠ নির্মাতা ছিল, কারণ তারা পিরামিড তৈরি করেছে। 17. ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদী দুটির মধ্যবর্তী স্থানকে বলে কি? মেসোপটেমিয়া। ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী স্থানকে বলা হয় মেসোপটেমিয়া। মেসোপটেমিয়া শব্দের অর্থ হচ্ছে 2 নদীর মধ্যবর্তী স্থান। 19. কিউনিফর্ম কোন সভ্যতার লিখন পদ্ধতি? কিউনিফর্ম পদ্ধতিটা হচ্ছে সুমেরীয়দের লিখন পদ্ধতি। কিউনিফর্ম সুমেরীয়। ডুঙ্গি কোন সভ্যতার শাসক ছিলেন? ডুঙ্গি একজন শাসক যিনি ছিলেন সুমেরীয়। ডুঙ্গি কোন সভ্যতার শাসক ছিলেন? সুমেরীয়। 21. পানি দ্বারা পরিচালিত ঘড়ি কারা আবিষ্কার করেন? সুমেরীয়রা পানি দ্বারা পরিচালিত ঘড়ি আবিষ্কার করেন।
ডুঙ্গি কে ছিলেন? সুমেরীয় সম্রাট। 23 কোন সভ্যতায় নগর রাষ্ট্রের উদ্ভব হয়? গ্রিস বা গ্রিক সভ্যতায় নগর রাষ্ট্রের উদ্ভব হয়, যেমন এথেন্স, স্পার্টা, এগুলো হচ্ছে গ্রিক সিটি স্টেটস বা নগর রাষ্ট্র। 24 গ্রিসের কোন নগর রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল? গণতন্ত্র, ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয়েছিল এথেন্সে। এথেন্সে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রত্যক্ষ গণতন্ত্র বলা হয়তো এটাকে। ওকে। 25 রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? আগেকার দিনে সভ্যতা গড়ে উঠতো নদীর তীরবর্তী অঞ্চলে। তো রোমান সভ্যতা গড়ে উঠেছিল টাইবার নদীর তীরে। টাইবার নদীর তীরে। ইতিহাসের জনক কে? হেরোডোটাস। ইতিহাসের জনক হচ্ছেন হেরোডোটাস। 27 হেরোডোটাস কে ছিলেন? যেহেতু তিনি ইতিহাসের জনক, তো ইতিহাসবিদি। 28 রোমে নির্মিত নাট্যশালার নাম কি? রোমে নির্মিত নাট্যশালার নাম হইল কলোসিয়াম। প্রাচীন রোমে নির্মিত নাট্যশালার নাম হচ্ছে কলোসিয়াম। 29 উকাজ মেলায় জুয়া খেলা, ঘোড়দৌড় ও কাব্য প্রতিযোগিতা নিয়ে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধের নাম কি? এই যুদ্ধে আমরা সবাই কম বেশি জানি, হ্যারবুল ফিজার বা অন্যায় সমর, অন্যায় যুদ্ধ। 30 কোন কবিকে আরবদের শেক্সপিয়ার বলা হয়েছিল? আনতারা বিন সাদ্দাত, লাবিদ বিন রাবিয়া, আমর বিন কুলসুম, ইমরুল কায়েস। সঠিক উত্তর হচ্ছে ইমরুল কায়েস। তাকে বলা হয় আরবদের শেক্সপিয়ার। একজন আছেন ইংরেজদের শেক্সপিয়ার, ইনি হচ্ছেন আরবদের। 31 ইসলাম পূর্ব আরবে অর্থাৎ আইএমএ জাহিলিয়ার যুগে সর্বশ্রেষ্ঠ কবি কে ছিলেন? সর্বশ্রেষ্ঠ কবি ছিলেন ইমরুল কায়েস। 32 আরবীয় ভূখণ্ডকে উপদ্বীপ বলা হয় কেন? এটা আমরা এই ভিডিওর প্রথম দিকে দেখেছি যে তার 3 দিকে পানি দ্বারা বেষ্টিত ছিল, এই জন্য একে বলা হয় উপদ্বীপ। 3 দিকে পানি দ্বারা বেষ্টিত থাকায় বলা হচ্ছে উপদ্বীপ। 33 আরব দেশকে জাজিরাতুল আরব বলার কারণ কি? বিকজ তার 3 দিকে জলবেষ্টিত হওয়ার কারণে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলা হয়। 34 আসাবিয়া কি? প্রাচীন আরবীয় বাসিন্দা, প্রাচীন ভারতের আরবের বৃহৎ জনগোষ্ঠী, প্রাচীন আরবের ক্ষুদ্র জনগোষ্ঠী। গ যাযাবর আরবদের গোত্রের মূলমন্ত্র। আসাবিয়া হচ্ছে যাযাবর আরবদের গোত্রের মূলমন্ত্র। 35 আইয়ামে জাহেলিয়া বলতে কি বোঝায়? আইয়ামে জাহেলিয়া বলতে বোঝাচ্ছে অজ্ঞতার যুগ। তারপর এটা ইসলাম পূর্ব সময়কে রেফার করে, ইসলামের প্রাথমিক যুগ নয়। ইসলামের প্রাথমিক যুগটা হচ্ছে স্বর্ণালী যুগ। সেখানে এক আর দুই উত্তর হবে ক। 36 আরব উপদ্বীপের অবস্থান ছিল এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম কোণে। এই অপশনটি সঠিক। লোহিত সাগরের পূর্ব দিকে, তাও সঠিক। ভূমধ্যসাগরের তীরে, এটা অপশন ভুল। সো এক আর দুই উত্তর। 37 উটকে মরুভূমির জাহাজ বলা হয়। উটকে মরুভূমির জাহাজ বলা হয় কারণ যাতায়াতের একমাত্র বাহন মরুভূমিতে, এটা ঠিক। আরবদের নিত্য সহচর, সেটাও ঠিক। দ্রুত গতিসম্পন্ন না, আরব এই উট হচ্ছে স্লো। সো এটা হচ্ছে সঠিক উত্তর। 38 প্রাক ইসলামী যুগে আরব সমাজকে কলুষিত করেছিল কি? অনিয়ম, কন্যা শিশু হত্যা, এই দুইটা। আর রাজতন্ত্র তো এইটা পরবর্তীতে আসছে। 39 ইয়ামেন শব্দের অর্থ কি? ইয়ামেন শব্দের অর্থ হচ্ছে সৌভাগ্যবান
এবং সুখী। তো অপশন ক হচ্ছে সঠিক। 40 নদীকে কেন্দ্র করে গড়ে উঠে কোন কোন সভ্যতা? আগেকার দিনে প্রায় প্রত্যেকটা সভ্যতাই নদীকে কেন্দ্র করে গড়ে উঠছে। সো এখানে এই প্রত্যেকটা অপশনই কারেক্ট। 41 মিশরকে নীল নদের দান বলা হয়। একটু মনে করে দেখো তো মিশরকে নীল নদের দান কে বলেছিলেন? সো মিশরকে নীল নদের দান বলেছিলেন হেরোডোটাস। নীল নদের দান বলা হয় কারণ নীলনদ ঘিরে মিশরীয় সভ্যতা গড়ে উঠে বলে। অপশন ক সঠিক। হ্যাঁ, প্রথমটা সঠিক। নীলনদের কারণে কৃষিকাজের উন্নতি হয় বলে, তাও সঠিক। পিরামিড তৈরি করে নীলনদ নদী আবার পিরামিড কেমনে তৈরি করবে? সো প্রথম দুইটা কারেক্ট। 42 আরব বেদুইনরা জীবিকা নির্বাহ করত পশুপালনের মাধ্যমে। সঠিক। কৃষিকাজ করে না, এটা ভুল। লুটতরাজ করে, এটাও সঠিক। তাহলে এইটার সঠিক উত্তর হচ্ছে খ, পশুপালনের মাধ্যমে এবং লুটতরাজ করে তারা তাদের জীবিকা নির্বাহ করত। 43 আইয়ামে জাহেলিয়া যুগে আরবদের কবিতার মূল বিষয়বস্তু ছিল, তাদের কবিতার মধ্যে উঠে আসতো নারী, বংশগৌরব, যুদ্ধ। অপশন গ সঠিক। 44 ইসলাম পূর্ব আরবে নারীদের অবস্থা কি ছিল? মর্যাদাপূর্ণ, এই অপশনটা হবে না, এটা শিওর। সো বুকের সামগ্রী এবং অবহেলিত, এই দুইটা কারেক্ট। সো অপশন সি। নিচের উদ্দীপকটি পড়ে 45 ও 46 নম্বর প্রশ্নের উত্তর দাও। রুদ্র প্রকৃতিতে বেঁচে থাকা, ক্ষিপ্র গতিতে যাতায়াত, যুদ্ধ, অভিজাত জীবনযাপন প্রভৃতি আরব সমাজে নির্ভর করত একটি প্রাণীর মালিকানার উপর। 45 উদ্দীপকে যে প্রাণীটির প্রতি ইঙ্গিত করা হয়েছে তা হলো উট। 46 মানুষের জীবনে উক্ত প্রাণীর যে প্রভাব ছিল। এখানে বলা হয়েছে যুদ্ধের কথা, এটা যুদ্ধ যে হতে পারে। তারপর যাতায়াতের কথা। সো এই দুইটা সঠিক, এই যাতায়াতে আছে। সো অপশন খ 1 ও 3 সঠিক। নিচের উদ্দীপকটি পড়ে 47 ও 48 নম্বর প্রশ্ন উত্তর দাও। এক্স যুগকে পুরুপলীয় ও নবপলীয় এই দুই ভাগে ভাগ করা যায়। পুরুপলীয় যুগের উন্নতর সংস্কার হচ্ছে নবপলীয় যুগ। এই যুগে মানুষ যাযাবর জীবন থেকে সভ্য জীবনে পদার্পণ করতে শেখে। 47 উদ্দীপকে এই এক্স যুগ বলতে আসলে কোন যুগকে বোঝানো হয়েছে? এই যুগটা হইল আমাদের প্রাগৈতিহাসিক যুগ। এটাকে পুরুপলীয় এবং নবপলীয় এই দুই ভাগে ভাগ করা হয়। 48 উদ্দীপকে উল্লিখিত যুগে মানুষের যাযাবর থাকার নেপথ্যে কোন বিষয়টি প্রভাব ফেলে? যাযাবর মানে তো আপনারা সবাই জানেন, মানে তার নির্দিষ্ট ভূমি নাই, এই স্থান থেকে এই স্থানে তারা গমন করে। নেপথ্যে কোন বিষয়টি প্রভাব ফেলে? সে এটার পেছনের প্রভাবটা হইল এটা খ, শিকারের জন্য স্থানান্তরিত হওয়া। শিকারের জন্য স্থানান্তরিত হওয়া। নিচের উদ্দীপকটি পড়ে 49 ও 50 নম্বর প্রশ্নের উত্তর দাও। স্বৈরশাসক ইদি আমিনের শাসনকালে অন্যায়, অত্যাচার, কলহ, বিবাদ, সাধারণ লোকদের হত্যা, নারীদের লাঞ্ছনা ও মানবাধিকার হরণ সমাজকে কলুষিত করেছিল। 49 আলোচ্য উদ্দীপক কোন যুগের কথা মনে করিয়ে দেয়? আলোচ্য উদ্দীপকটি আমাদেরকে জাহিলিয়াতের যুগ, আইয়ামে জাহিলিয়ার কথা মনে করিয়ে দেয়। 50 উল্লিখিত যুগের অন্যতম বৈশিষ্ট্য হলো বর্বর জীবনযাপন। সঠিক। উন্নত সংস্কৃতি দ্বারা, এটা তার হবে না। সো 1 আর 3 খ। সো আজকে ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and like the video. Thank you.